নমস্কার বন্ধুরা, আমি গর্বিতা হাজির হয়ে গেছি আড্ডা জোনে গর্বিতায়। আজকে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তোমাদেরকে বলবো। তার আগে একটা কথা বলে নিই, যারা নতুন আমার এই চ্যানেলে এবং যেই দর্শক বন্ধুরা আমার সাথে রয়েছো, গর্বিতার সাথে রয়েছো আড্ডা জোনেতে, তারা দেখছো ভিডিওগুলো, এটা আমাদের কাছে ভীষণ বড় পাওয়া। তার সাথে সাথে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে অন্যান্য ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও সব সময় আসার সাথে সাথে। আর একটা বিষয় যেটা বলি, গুরুত্বপূর্ণ ইস্যু যেটা নিয়ে আলোচনা করবো আজকে আমরা, সেটা হলো আজকে মহামান্য আদালত রায় দিয়েছেন 2016 সালে এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সমস্ত প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে। কারণ তারা বিচার বিবেচনা করে এতদিনে দেখতে পেয়েছেন যে ওখানে ম্যাক্সিমামটাই দুর্নীতিগ্রস্ত তার মধ্যে জড়িয়ে চাকরি পেয়েছে, যেমন ঘুষ দেওয়া বা সাদা খাতা জমা দেওয়া, ও এম এর শব্দটা মনে করতে পারছি না, ও এম আর, হ্যাঁ ওটা ফাঁকা জমা দেওয়া, এবং টাইমিং যেটা সেটা পেরিয়ে যাওয়ার পরও অনেকে চাকরিতে জয়েন করেছে। সবটা যখন জাজ করা হয়েছে যে ভুলভাল বিষয় বেরিয়েছে, এবং তার সাথে সাথে আদালত এটাও নির্দেশ দিয়েছেন যে যারা ওই প্যানেলে 2016 সালের এসএসসি কমিশনে চাকরি পেয়েছে তারা এই এত বছর ধরে যে মাইনা পেয়েছে সেই মাইনা 12% উইথ ইন্টারেস্ট সরকারকে ফেরত দিতে হবে। তো দেখি সাধারণ জনগণ এটা কিভাবে রিয়াক্ট করে, কি বলছে। চলো দেখে নি আড্ডা জোনে আড্ডা দিতে দিতে গর্বিতা চলে যাক সেই সমস্ত মানুষদের কাছে, তারা কি বলে। চলো এসো আমার সাথে। আচ্ছা প্রশান্ত দা, এই বিষয়টাকে যেটা মহামান্য আদালত আজকে রায় দিয়েছে যে 2016 সালে এসএসসি কমিশনে যারা চাকরি পেয়েছে তাদের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে, যারা দুর্নীতি করেছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এবং যারা যোগ্য মেধার তালিকায়, মানে তারা পড়াশুনো করে শিক্ষাগত যোগ্যতায় পাশ করেছে, তাদেরও চাকরি বাতিল করা হয়েছে। এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছো? দুটো বিষয়, এখন একটা সব প্যানেল বাতিল করলো এক জিনিস, আর যারা মেধা যারা ঘুষ দিয়ে করেছে দুটো এক জিনিস, মানে দুটো সেপারেট ইস্যু। প্রথমটা আমি বলতে চাইছি, মহামান্য আদালত কি কোন দৃষ্টিকোণ দিয়ে দেখে কি চিন্তা করে করেছেন আমি তো মহামান্য আদালতের উপরে বলতে পারবো না। তবে আমি অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে একটা কথা বলতে পারি, একটা প্যানেল বাতিল করা মানে প্যানেলে যত ছিল ক্যান্ডিডেট সবাই বাতিল করা, আর ঘুষ দিয়ে যে চাকরি করেছে বা পেয়েছে সেটা নিশ্চয়ই অপরাধমূলক, জঘন্য অপরাধমূলক। তাদের ব্যবস্থা যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে এটা একদম ঠিকঠাক আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি ওই 16 সালের প্যানেলে যদি 25,000 ছাত্রছাত্রী থেকে থাকেন, 20,000 যদি করাপ্টেড হয়, 5,000 তো জেনুইন ছিল, তারা প্রকৃত মেধা, তারা যোগ্যতা আছে, তাদের সেই যোগ্যতা অনুযায়ী তারা পেয়েছে। তাদের ব্যাপারটাকে ভেবে দেখা হোক, এবং তাদের জন্য যদি গভর্নমেন্টের বা মহামান্য আদালতের কিছু করার থাকে সে বিষয়ে যেন নজর দেয়। আমি এটুকু বলে আবেদন রাখতে পারি, যাতে জেনুইনরা কোনোভাবে কোনো বিপদের সম্মুখীন না হয়, এবং সেই বিষয়ে যদি স্ক্রুটিনি করে ঠিকঠাক ডিসিশন নেওয়া হয় তাহলে সব ভালো হবে। মানে যারা জেনুইন তারা তো জানে যে আমি জেনুইন, আমি লেখাপড়া করে আমার মেধার জোরে যোগ্যতা আমি পেয়েছি, আমি কেন করাপ্টেডের মতো করে ফেরত দেবো, তাদের চাকরি হেনস্থায় ভুগবো বা আমি চাকরি হীন অবস্থায় ভুগবো। সেটাই হচ্ছে আমার বক্তব্য। আমার বক্তব্য যে এটা যাতে জেনুইন বা ঘুষ দিয়ে করেছে সেটা যাতে স্ক্রুটিনি করে নির্ধারণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, সেই আবেদন রাখতে পারি আমি জনগণ হিসেবে। থ্যাংক ইউ প্রশান্ত দা। প্রশান্ত দার আর্জি মহামান্য আদালত অবধি যেন পৌঁছয় যে সত্যিই তো যারা উপযুক্ত, সত্যিই তারা পড়াশুনো করে চাকরি পেয়েছে, তাদের এই হ্যারাসমেন্ট হলে তারা কি করবে, তাদের যদি চাকরিটা চলে যায়। এবং যেহেতু নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত, তার উপরে তো আমাদের কিছু বলার নেই, তবু তার কাছে আমাদের আবেদন রইল সাধারণ জনগণ হিসেবে। আচ্ছা প্রশান্ত দা, এখনকার যারা ছেলে মেয়ে সরকারি চাকরি পেতে চাইছে তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে বলবো, এই থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা ঘুষ যোগ্যতায় না পেয়ে যদি ঘুষ দিয়ে চাকরি করতে যাই, আজ না হলে 10 বছর পরে হলেও আমার এই অবস্থায় পড়তে হবে। সেই জন্য তাদের এই শিক্ষাটা পাওয়া উচিত। এইটা বিরাট বড় জিনিস, কিন্তু দৃষ্টান্ত হিসাবে হতে পারে, আর তাদেরকে ওইটা সেইভাবে নিতে হবে, নেওয়া উচিত যদি ভবিষ্যতে তারা বাঁচতে চায়। যে আমি যদি আজকে
পয়সার জোরে চাকরি পাই, 10 বছর পরে যদি আমারটা এরকম ধরা হয় যে আমি ঘুষ দিয়ে, আমি যোগ্যতা নেই ঘুষ দিয়ে চাকরি পেয়েছি, আমারও যেতে পারে, তাহলে সেই তার চেয়ে আমার মনে হয় না যে ওই ঘুষ না দিয়ে চেষ্টা করা উচিত, তাতে পাই পাবো না পাই না পাবো। একদমই তাই। তার মানে তাদেরকে পড়াশোনা করতে বলছো কি? হ্যাঁ, পড়াশোনা করতে হবে, বারবার চেষ্টা করে যেতে হবে, পরীক্ষা দিতে হবে, কারণ ভ্যাকেন্সি হচ্ছে 100টা, 1,20,000 ক্যান্ডিডেট, 1,19,900 কে বাদ দিতে তো খুব কম কথা নয়। সেইভাবে স্কুটনি করে যাতে 1,000 পেলে 1,000 পাবে, বাকি 1,19,000-কে আবার চেষ্টা করতে হবে। কিন্তু তারা যেন কখনোই ওই ঘুষ দিয়ে চাকরি করব এই মানসিকতায় না যায়। কেন না যায়? গেলে পরে আবার 5 বছর পরে সরকার আবার ডিসিশন নেবে, সরকার না নিলেও আদালত আইন বলে যে আমাদের দেশে আছে, তো সে আবার নেবে। তবে আরেকটা কথা আমার একটা বলার ছিল, যেটা সে বলতে গিয়ে ভুলে গেলাম। ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে এই মানে আইন দপ্তরে, মানে মহামান্য আদালত হোক, সুপ্রিম কোর্ট হোক, তাদেরকে বলা আছে যে 10টা ক্রিমিনাল ছাড়া পায় পাক, কিন্তু একটা নির্দোষ ব্যক্তি যেন তার পানিশমেন্ট না হয়। মানে 10টা ক্রিমিনালকে সাজা দিতে গিয়ে কোনোভাবে যেন একটা সৎ মানুষের শাস্তি না হয়, নির্দোষ ব্যক্তির শাস্তি না হয়, সেই কথা মাথায় রাখার ব্যাপারও আছে। যে এই জেনারেল পাবলিক হিসাবে ওইটাই বলতে পারি যে প্যানেল বাতিলের সিদ্ধান্ত কেন নিয়েছেন, কি করেছেন মহামান্য আদালত জানেন। তবুও আমি পাবলিক হিসেবে বলবো, ওর মধ্যে যদি সম্ভব হয় স্কুটিনি করে যারা জেনুইন, যারা পরীক্ষার মাধ্যমে যোগ্যতার মাধ্যমে পেয়েছে, তাদের দিকটা চিন্তা করা, তাদের সুরক্ষার বিষয়টা ভাবা, এই বলে আমি বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ প্রশান্ত দা, থ্যাংকস আ লট। 2016 সালে অনেক অবৈধভাবে চাকরি পেয়েছে এবং তারা ডিভিশন বেঞ্চের ফলাফল অনুযায়ী ডিসমিস হয়েছে প্রায় 25,000 মানে যুবক যুবতী। তো এই ব্যাপারে জয়দীপ দা কি বলবে? টিভিতে আজকে আমি শুনলাম, আমি ব্যাপারটা মানে শুনে কিছুটা ভালো লাগলো, আবার কিছুটা খারাপও লাগলো। খারাপটা এই কারণে লাগলো যে দীর্ঘদিন ধরে যারা রাস্তায় বসে, প্রায় 1000 দিনেরও ওপরে প্রায় রাস্তায় বসে তারা তপস্যা করছিলেন বলতে পারি আমি ওটাকে, তপস্যাই ওটা এক প্রকারের, যে তারা যাতে ন্যায় পায় বলে। কিন্তু ঠিক আছে, বিচারপতি যে ন্যায়টা দিয়েছেন, মাননীয় বিচারপতি, এটা তো সম্মান করা সবাইকারই খুব প্রয়োজন। কিন্তু ওখানে কিছু শব্দ যেটা ইউজ হয়েছে, যে যারা চাকরি পেয়েছিলেন আর কি, তাদেরকে তাদের মাইনেটা পুরো ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট, 12% ইন্টারেস্টে। তো সেক্ষেত্রে মানে দেখুন, হয় না যে হিন্দিতে একটা কথা আছে, গেহুঁকে সাথ ঘুন ভি পিস জাতা হ্যায়, মানে যারা সত্যিকারের ক্যাপেবল স্টুডেন্ট তাদেরও চাকরিটা চলে গেল আর কি, তাই না? না, ক্যাপেবলদের মানে যারা সত্যি পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের তো চাকরি থাকছে, যারা পরীক্ষাই দেয়নি, সাদা খাতা জমা দিয়েছে। এবং এই যে আমরা আজকে নিউজে দেখলাম যে এতজন 25,000 জন মানুষ ডিসমিস হয়েছে, তাদের মধ্যে তো বেশ কিছু জেনুইনও স্টুডেন্ট বা ছাত্রছাত্রী ছিল। তাদের কি দোষ তাদের এই চাকরি হারানোর ক্ষেত্রে? জয়দীপ দা, তোমার কি অভিমত এ প্রসঙ্গে? অভিমত বলতে ওই যে হিন্দিতে একটা কাহাবত আছে যে গেহুঁকে সাথ ঘুন পিস যাতে। তো যারা সত্যি করে লেখাপড়া শিখে, যারা শিক্ষকের যোগ্য, আজ কিছু দুর্নীতির ফলে তাদেরকেও চাকরি থেকে বহিষ্কার করা হচ্ছে। এটা একটা দুঃখজনক ব্যাপার। কিন্তু আর একটা মানে এটা ন্যায়টা যেটা নেওয়া হয়েছে সেটা এক প্রকারের ঠিকই, যে সব কটা বাতিল করে দেওয়া হয়েছে বলে। কিন্তু এই যে বলা হয়েছে যে মাইনেটা, এতদিনের যে মাইনে সেটা ফেরত পেতে হবে এবং তার উপরে একটা ইন্টারেস্ট দিয়ে পে করতে হবে, তো সেটার জন্য যে নির্ধারিত যে দিনটা যেটা দেওয়া হয়েছে, তো আমার মনে হয় যে এটা তো খুব কম সময় মনে হয়। কে পারবে না পারবে জানি না, তবে হ্যাঁ, যদি ন্যায়ালয় থেকে যদি এটা যদি বলতেন যে দুর্নীতি যারা করেছে, যে টাকা নিয়েছে, তাদের টাকাটা আগে ফেরত আসতে হবে, তারপরে যে টাকাটা বাঁচছে সেই টাকাটা যারা প্রার্থী রয়েছিলেন তারা বাকি টাকাটা তারা ফেরত দেবে উইথ ইন্টারেস্ট। কারণ এখানে ঘটনাটা হচ্ছে, দেখুন, চুরি করা যেমন পাপ, চোরকে প্রশ্রয় দেওয়াটাও পাপ। চোরকে প্রশ্রয় কারা দিয়েছে? যারা টাকা দিয়েছে, সেটাও একটা পাপ কাজ করেছে। তুমি আগে যোগ্যতা হও। কারণ ঘটনা হচ্ছে, তুমি যখন ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়েছো, তাহলে তুমি ক্লাসে গিয়ে ছাত্রদের কি পড়াবে? তুমি তোমার অনুদানে একটা ছাত্র সে নিজের কেরিয়ার কি করে তৈরি করবে?
তুমি নিজেকে শিক্ষক কিভাবে বলছো? তুমি বাড়িতে বসে রয়েছো আর তোমার অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে, এরকমও কেস আছে। ঠিক আছে, তুমি ক্লাসে গেছো, তোমার যে সাবজেক্টটা সেই সাবজেক্টে তুমি নিজেই সেরকম অবগত নও, সেরকমও কেস দেখা গেছে। সবই টিভিতে দেখা গেছে। আমরা মানে আমাদের নিজস্ব মন্তব্য বলছি না, এটা টিভির মাধ্যমে যতখানি জানা আর কি। কিন্তু এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে যারা সত্যি করে যারা পাস করেছিল, যারা চাকরি করছে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব দুঃখজনক বিষয় আর কি। আচ্ছা জয়দীপদা, এই যে বলছে যে যে সমস্ত টাকা তারা রোজগার করেছে মাসে মাইনা, সেটা উইথ ইন্টারেস্ট দিতে, বাট আমরা তো টাকা রোজগার করে জমিয়ে রাখি না, সেটা তো বাজার হাট খাওয়া দাওয়াতেই আমাদের চলে যায়, খাদ্য, বাসস্থান, বস্ত্র সব কিছুর পেছনে। তো কতটুকু আর তারপরে সেভিংস হয়? কি করে তারা এই এত ইন্টারেস্ট এভাবে দেবে? এটা যারা বলছেন তারা কি ইললজিক্যাল কথা বলছে না? তোমার কি মনে হয়? না, এটা দেখুন, আপনি যেটা বলছেন, যারা বলছে ইললজিক্যাল কথা বলছে না, এটা কিন্তু সরাসরি চলে যাচ্ছে তাহলে আমাদের মহামান্য আদালতের উপরে। না না, বিষয়টা না, সেটা নয়, কারণ আমাদের মহামান্য আদালত খুব ভেবেচিন্তেই কোনো একটা বিচার দিয়েছেন। তো সেখানে ওনারাও ভেবেছেন নিশ্চয়। কিন্তু হ্যাঁ, জনসাধারণের যেটা বক্তব্য যে ওই টাকাটা শুধু ওদের কাছ থেকে নয়, যাদেরকে ওরা টাকা দিয়েছে, যে মন্ত্রীদের, যে নেতাদের, যারা যারা ধরা পড়েছেন, যেখান থেকে টাকা রয়েছে, সেই টাকাগুলো যেন ফেরত নেওয়া হয়। ঠিক আছে, তো সেখান থেকে আমার মনে হয় তাহলে আপনি এটা বলেন সেটা ঠিকই, যে কারণ কিছু মানুষ আছে যারা উচ্চ মানে হাই স্ট্যান্ডার্ডের মানুষ, তাদের কাছে হয়তো কিছু পয়সা জমা থাকতে পারে, কিন্তু মধ্যবিত্ত ঘর বলুন কিংবা নিম্ন মধ্যবিত্ত ঘরে যে মাইনে আসে, সেই মাইনেটা আমাদের এক মাসের মধ্যে ওটা আমাদের চলে যায়। তো সেখান থেকে তাদের ফেরত দেওয়া এবং উইথ ইন্টারেস্ট, আমার মনে হয় ইটস হাইলি ইম্পসিবল জিনিস। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে দুর্নীতির টাকা দুর্নীতিতে যেখানে গেছে, সেখান থেকে টাকাটা পুরো ফেরত নেওয়াটা আমার মনে হয় খুব প্রয়োজন। আমরা পেয়ে গেছি আমাদের রবীন্দ্র সদন চত্বরে কিছু স্টুডেন্টদের যারা বর্তমান প্রজন্ম, এবং ওরা পড়াশুনো করছে চাকরি পাওয়ার উদ্দেশ্যে না, পড়াশুনো করছে ভালো মানুষ হওয়ার জন্যই। শিক্ষা আমাদের জ্ঞানের আলো যোগায়, কিন্তু চাকরিটাও দরকার, কারণ খেয়ে বাঁচতে হবে, বুঝতেই পারছেন। তো বিষয়টা হলো সেই 2016 সালের যে প্যানেলটাকে পুরো বাতিল করে দেওয়া হয়েছে, তার মধ্যে কিছু জেনুইন ছেলেমেয়েও ছিল, কিন্তু তারাও বাতিলের দলেই পড়ে গেছে। তো সেটাকে তুমি কিভাবে দেখছো, যে যারা ঘুষ দিয়েছিল চাকরি পেয়েছে ঠিক আছে, বাট যাদের শিক্ষাগত যোগ্যতাও ছিল তারাও তো বাতিল হয়ে যাচ্ছে? তোমার নাম কি? আমার নাম সংগ্রামজিৎ বিশ্বাস। আচ্ছা সংগ্রামজিৎ, তুমি পড়াশোনা কি করছো? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। কোথায় পড়ছো? ইঞ্জিনিয়ারিং, দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল থেকে। আচ্ছা, তুমি এই বিষয়টাকে কিভাবে দেখছো? দেখুন, আমাদের রাজ্যে দুর্নীতিগ্রস্ত মানুষরা সব থেকে বেশি প্রেফার পাচ্ছে বা হচ্ছেও তাই। কারণ আমি ভোটের সময় দাঁড়িয়ে কথাটা বলতে আমার কিচ্ছু যায় আসছে না, যে একটা নেতার বাড়িতে সেখানে আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে 500 কোটি তার খাটের তলায় আছে। হ্যাঁ, টাকা করতে আসছে শিক্ষামন্ত্রী টাকা করতে পারছে না। ওই আপনার যারা চাকরি অ্যাকচুয়ালি যারা মানে টাকা দিয়ে যারা চাকরি নিচ্ছে, এবং যারা আসলে প্রাপ্য, যারা প্রাপ্য যাদের চাকরিটা, সেই প্রাপ্য কোনো ক্যান্ডিডেট তারা চাকরি পাচ্ছে না। আজকে প্রায় কতদিন আমার ঠিক জানা নেই, বোধহয় 5-6 মাসের ওপরে হবে তারা ওখানে ধর্মতলা চত্বরে তারা বসে আছে, রাত দিন এক করে তারা ওখানে আন্দোলন করছে। সরকারের টনক নড়ছে না, হাইকোর্ট ওখান থেকে সব কিছু বাতিল করতেছে। আমি মানছি এটা খুবই ভালো জিনিস, কিন্তু যারা জেনুইন যেসব মানুষগুলো আছে, যারা সত্যি যারা চাকরি দরকার ছিল, যারা সত্যি সেই নিজের যোগ্যতা অনুযায়ী যারা চাকরিটা পেয়েছিল, তারা সেখান থেকে বঞ্চিত হচ্ছে। এটাতে আমি বলবো যে স্পেশাল কোনো বোর্ড যদি থাকে, আমি জানি না ঠিক, যদি থেকে থাকে, দরকার সেখানে ইনভেস্টিগেশন করে সেই ব্যাপারটাকে তারা যেন দেখে যে আসলে কারা সেই ব্যাপারটার মধ্যে ইনক্লুড আছে বা কারা নেই, এবং তারপর তাদের চাকরি ছাঁটাই যাক। বাট যারা অ্যাকচুয়ালি পেতে চায় তাদেরকে সেটা দেওয়া হোক, এবং তারা দরকার, তাদের অবশ্যই দরকার। আমাদের রাজ্যে যে মানে চাকরি না পাওয়ার যে ব্যাপারটা চলে এসছে, সেই ব্যাপারটা অনেকটা কাটবে, অনেকটা লাঘু হবে আশা করা যাচ্ছে।
হ্যাঁ, ঠিকই বলেছে সংগ্রামজিৎ, যে সত্যি তাহলে সমস্যার অনেকটা সমাধান হয়। ওর কথা শুনেই সুর মিলিয়ে বলতে ইচ্ছে করছে, সত্যি ভাবতে লজ্জা করে যে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থা এরকম, শিক্ষামন্ত্রী চোর এবং নেতা মন্ত্রীদের ঘরে এরকম কোটি কোটি টাকা থাকে এবং সেটা এই শিক্ষা নিয়েই দুর্নীতি। মানে এই নিয়ে বলতেও কষ্ট হয়, লজ্জা হয়, মানে ভাবতেও পারি না যে এরম রাজ্যে আমরা বাস করছি। আর দেখে নি আরও কয়েকজন স্টুডেন্ট আছে, ওরা কি বলছে। আলোটা পাচ্ছ গো? হ্যাঁ, আমরা পেয়ে গেছি বিতাশাকে। বিতাশা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের স্টুডেন্ট। বিতাশা, তুমি এই বিষয়টাকে কিভাবে দেখছো? দেখুন, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এরকম তো না যে আমরা আগে জানতাম না যে লোকে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকছে, জানতাম তো আমরা অনেক দিন আগের থেকেই, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, এটা আমাদের কি বলে গভর্নমেন্টের দোষ আছে যে ওরা এত লেট অ্যাকশন নিয়েছে, কারণ এই জিনিসটা নিয়ে অ্যাকশনটা একটু তাড়াতাড়ি নেওয়া উচিত ছিল, বিকজ এটাতে দুজনের লাইফ নষ্ট হয়ে গেছে। প্রথম যারা ঘুষ দিয়ে ঢুকেছে, ওরা ঢুকেছে, ওদেরও একটা সিকিউরিটি চাই জবের মধ্যে, ওদেরও একটা চাকরি দরকার, এর জন্য ওরা ঢুকেছে। এবার এত টাকা খরচা করার পর যখন ওরা চাকরিতে ঢুকেছে, এখন যে ডিসিশনটা নেওয়া হলো তাতে ওদের টাকা পয়সাও গেল, ওদের জব সিকিউরিটিটাও চলে গেল। অ্যান্ড অফকোর্স যারা কেপেবল ছিল, যারা এলিজিবল ছিল, তারা তো পায়নি, তাদের চান্স তো নষ্ট হয়েই গেল। এবার এই ক্ষেত্রে যেহেতু আমি জার্নালিজমের স্টুডেন্ট, আমি আগেও অনেক রিসার্চ করেছিলাম, তখন আমাদের ক্ষেত্রে মানে আমার সামনে একজন মহিলা এসেছিলেন যিনি অ্যাকচুয়ালি একটা জিওগ্রাফি টিচার। এবার উনি আপনার এক্সাম দিয়েছিলেন অ্যান্ড খুব ভালো নাম্বার পেয়েছিলেন, বাট লাস্ট মোমেন্টে জানা গেছে যে যখন রেজাল্ট বেরিয়েছে তখন জানা গেছে যে ওনার পজিশনটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ উনি টাকা দিয়েছিলেন। এবার এটার জন্য উনি কোর্টের মধ্যে কমপ্লেনও করেছিলেন, অনেক লড়াই হলো, অ্যান্ড 3 বছর পর গিয়ে ডিসিশন বেরিয়েছে। এবার এই 3 বছরের মধ্যে ওনার ফেভারেই এসেছে রেজাল্টটা, বাট ওতে ওনার 3 বছর গেল, যিনি আছেন তিনি 3 বছর অবধি চাকরি করলেন, এবার এই ডিসিশনটার জন্য ওনার চাকরিও গেল। তো এটা ইজ হার্মিং এভরিওয়ান। এবার হ্যাঁ, ডিসিশনটা যেটা নিয়েছে অফকোর্স কারেক্ট নিয়েছে, এটা নেওয়া উচিত ছিল, বাট আই থিঙ্ক এটা আরেকটু তাড়াতাড়ি নেওয়া উচিত ছিল। হ্যাঁ বিতাশা, তোমাকে একটুখানি ইন্টারাপ্ট করলাম বা শুধরে দিচ্ছি, সেটা হলো গভর্নমেন্ট কোনো স্টেপ নেয়নি, এটা হাইকোর্ট নিয়েছে, মহামান্য আদালত। তুমি যেটা বললে যে অনেক আগেই স্টেপ নেওয়া উচিত ছিল, বাট সেটা এখন নিয়েছে মহামান্য আদালত। আর আরেকটা বিষয় তুমি বলছো যে যারা চাকরির প্রয়োজন তারা ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছে তার সিকিউরিটির জন্য, এটাকে কি তুমি সাপোর্ট করো? কারণ অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুটোই তো সম অপরাধ আমার মনে হয়, এবং এটা কবির ভাষাতেও তাই। তোমার কি মনে হয়? দেখুন, এটার মধ্যে দুটো জিনিস তো আপনি নিজেই বলে দিলেন। প্রথম জিনিস যে এই ডিসিশনটা হাইকোর্ট নিয়েছে, গভর্নমেন্ট নেয়নি। তো গভর্নমেন্ট নেয়নি কেন? নেওয়া তো উচিত ছিল, নেয়নি কেন? দ্বিতীয় জিনিস যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে কি করে এই জিনিসটা ঠিক হতে পারে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, বাট এটা দিয়ে এটাও তো বোঝা যায় যে এই স্টেটের মধ্যে চাকরির কতটা অভাব। কারণ নিজেকে তো খেয়ে পড়ে ভালো থাকতে হবে, তো অপরচুনিটি যদি না থাকে তাহলে ভালো করে থাকবে কি করে লোকজন? তো ঘুরে ফিরে দোষটা তো গভর্নমেন্টের উপরেই আসছে। থ্যাংক ইউ বিতাশা। তাহলে বুঝতেই পারছো দর্শক বন্ধুরা যে এখনকার ইয়ং জেনারেশন কিভাবে বীতশ্রদ্ধ গভর্নমেন্টের প্রতি, কারণ সত্যিই তো বেকার এই ব্যাপারটা ঘুচবে কি করে, কারণ কাজের অভাব ভীষণভাবেই, আর তার মধ্যে সব থেকে তো শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি চলছেই। চলো দেখে নিই আরও কিছু বন্ধু বান্ধব আছে, ওরা কি বলে। দাদা, আপনি তো শুনেছেনই আজকের নিউজ যে 2016 সালে এসএসসি পরীক্ষার যে প্যানেল, তাতে যারা চাকরি পেয়েছে তারা পুরোটাই বাতিল করে দেওয়া হয়েছে, কারণ সেখানে অধিকাংশই দুর্নীতিগ্রস্ত, মানে সাদা খাতা এবং সাদা ওএমআর সিট জমা দিয়েছে, এরকম নানান ব্যাপার ঘটেছে। তো ওই কারণে এই যে এদের সাথে মুষ্টিমেয় কিছু ছিল জেনুইন ছাত্রছাত্রী যারা আসলেই পরীক্ষায় পাশ করে চাকরিটা পেয়েছিল, কিন্তু তাদেরও বাতিল করে দেওয়া হয়েছে, কারণ বাছাবাছিটা সম্ভব হয়ে ওঠেনি, এতটাই দুর্নীতিগ্রস্ত ছিল সেই প্যানেল এসএসসিতে। তো এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি দুটো কথা বলবো। এক, যারা চান্স পাবার যোগ্য ছিল অথচ পায়নি, তাদের কেন নেওয়া হলো না? বাছাবাছি সম্ভব হলো না কেন? তার জন্য কি সাধারণ এই যারা চান্স পেয়েছে ভালো ছেলেগুলো কি বলির পাঁঠা হবে? 1 নম্বর। আর 2 নম্বর, যারা দুর্নীতি করেছে তাদের উইথ ইন্টারেস্ট এই এত বছরের টাকা যেন ফেরত দেওয়া হয়, এটা আমি মনে করি।
এবং তাদের অবিলম্বে তাদের এখান থেকে বার করে দেওয়া হোক। হ্যাঁ, হাইকোর্ট অলরেডি বলেই দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে তারা এই এত বছরে যে মাইনা পেয়েছে সেটা উইথ ইন্টারেস্ট জমা দিতে হবে, ফেরত দিয়ে দিতে হবে। এটাকে কি আপনি সাপোর্ট করেন? হ্যাঁ, 100% সাপোর্ট করি। আচ্ছা, কিন্তু এই যে টাকা তো খরচ হয়ে যাওয়ারই কথা, মানে খাওয়া দাওয়া সব কিছুর পেছনে, তাহলে কি করে তারা দেবে? তা টাকা দেবার সময় ওদের ভাবা উচিত ছিল এটা হতে পারে, আজ বা কাল সত্য প্রকাশ হবেই, এবং সত্য যখন প্রকাশ হয়েছে ঠিকই হয়েছে, এটাকে তো সমর্থনযোগ্য। দুর্নীতি করার আগে সেটা ভাবেনি, যে দুর্নীতিকে সমর্থন করার আগে ভাবেনি। অবভিয়াসলি যা ঘটার তাই ঘটেছে। এটা ঠিকই বলেছেন দাদা, দোষ করলে পানিশমেন্ট পেতেই হবে, শাস্তি পেতেই হবে। সুতরাং এটা মহামান্য আদালত সঠিক রায় দিয়েছেন। এবং এর থেকে আমার যেটা মনে হয় দাদা, আপনারও কি সেটাই মনে হয় যে এরপরে মানুষ দোষ করতে বা এইরকম ঘুষ দিতে গিয়ে ভয় পাবে যে সত্যি আমাদেরও তো ওরকম হতে পারে? হয়তো এই কারণেই আদালত এইরকম নির্দেশ, কঠোর নির্দেশ দিল, যাতে ভবিষ্যতে আর এই ধরনের দুর্নীতি জিনিস না করে মানুষ। আমি তো মনে করি ঠিকই করেছে আদালত। এছাড়াও আদালতে অনেক প্রাইভেট স্কুলের অনেক কিছু হয়ে আছে যেগুলো নিয়ে আদালত দেখে না, বা দেখেও চোখ বুজিয়ে থাকে। সমস্ত কিছু যেন আগামী দিনে আদালত দেখে। আচ্ছা, এই যে কথাটা বললেন যে আদালত অনেক কিছু দেখে বা দেখেও চোখ বুজে থাকে, এই ব্যাপারটা এটা কি অনেক মামলার ক্ষেত্রে এটা ঘটে থাকে? এটাই কি বলছেন? প্রচুর মামলা হচ্ছে, এবং মামলার একটা গতি, গয়ঙ্গচ্ছ ভাব, এইটাকে আটকাতে হবে, যেন যাতে মামলাটা থেকে ত্বরান্বিত করে। এই যে 3 বছর লাগলো কেন, আরো আগে হয়ে গেলে এটা ভালো হতো। হ্যাঁ, এটা ঠিকই। 2016, 2024 মানে অনেকটাই টাইম। 12% ইন্টারেস্ট দিতে, বা এদের খরচা হয়ে গেছে বলে, এদের খরচা হয়ে গেছে হয়তো অর্থ, এটা খুবই দুর্ভাগ্যজনক, আর কিছু বলার নেই। হ্যাঁ, আচ্ছা, যারা সরকারি চাকরি পেতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যে ইয়াং জেনারেশন যারা পড়াশুনো করছে, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তাদের সম্পর্কে কিছু বার্তা? দেখুন, পড়াশুনো করতে হবে, পড়াশুনো করে তো পাবেই, কিন্তু এই যে জিনিসটা ঘটে যাচ্ছে, অর্থনীতি মানে আর্থিক লেনদেনের মাধ্যমে পাচ্ছে, তাতে সাধারণ স্টুডেন্টরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বে। এই প্রথম হচ্ছে সাধারণ যারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে তাদেরকে মেন লাইনে চ্যানেলাইজ করতে হবে। এইটা সর্বপ্রথম কাজ হওয়া দরকার। সাধারণ সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এদের পাশে থাকা দরকার, এবং এদের আসল সোজা রাস্তাটায় হাঁটানোর দরকার। হ্যাঁ, একদমই তাই। দাদার কথাতেই বলি, ঠিকই শিক্ষা ব্যবস্থায় এতটা দুর্নীতি, সত্যিই ছাত্রছাত্রীরা ফ্রাস্ট্রেটেডই হয়ে পড়বে যে এই যদি শিক্ষা ব্যবস্থা হয় তাহলে আমরা এত খেটে খুঁটে পড়াশোনা করে কি করে চাকরি পাবো? সব জায়গাতেই যদি এরকম টাকা পয়সা দিতে হয়, এরকম দুর্নীতিগ্রস্ত ব্যাপারটা থাকে। তো আমরা এই সমস্ত কাটিয়ে, যেহেতু আমাদের এই সমাজেই বাস করতে হবে এবং শিক্ষা অর্জন করে তবেই জীবনে জীবিকা অর্জনও করতে হবে, সুতরাং আমি বলছি এবং আমরা সবাই বলছি যে তোমরা পড়াশুনো করো। তোমরা যদি সত্যিই যোগ্য হয়ে থাকো, সুন্দরভাবে পরীক্ষা দাও, তাহলে তোমরা অবশ্যই চাকরি পাবে, সরকারি চাকরি। ধৈর্য ধরে পড়াশুনোটা করো। প্লিজ দুর্নীতির চক্করে পা দিও না, তাহলে কিন্তু তোমাদেরও মনে থাকে যেন আদালত যা নির্দেশ দিল যে এত বছরে এই যা পাবে মাইনে 12% ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে। কি ভয়ে পড়াশুনো করবে তো এরপর? মজা করলাম। যাই হোক, সত্যি আমরা যে রাজ্যে বাস করি, শিক্ষা ব্যবস্থা এত দুর্নীতিগ্রস্ত, বারবার বলতে আমার নিজেরও খারাপ লাগছে। কারণ শিক্ষা তো দরকারই, জ্ঞানের আলো দেয় শিক্ষা। আমরা ভালো মানুষ হতে পারি শিক্ষা অর্জন করে, এবং টিচাররা, শিক্ষকরা আমাদের সেই আলোর পথ দেখিয়ে দেন। কিন্তু এখন তারাই যদি, যাকে আর ও প্রসঙ্গে যাচ্ছি না। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আড্ডা জোনে থেকো, সাথে সুস্থ থেকো, আনন্দে থেকো, আর পড়াশুনো করো মন দিয়ে যারা ইয়ং জেনারেশন। টাটা। আচ্ছা দাদা, এই যে আজকে আদালতের রায়, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? আমরা তো এতক্ষণ এই আড্ডা জোনে এত বন্ধুর মধ্যেই আলোচনা করলাম, আপনি শুনছিলেনই, তো আপনার অভিমত কি এই ব্যাপারে? এই ব্যাপারে আমার একটা অভিমত, সেটা হচ্ছে 2016 প্যানেলের রায়টা আজকে জানতে পারলাম। 2024 ইন দ্য মান্থ অফ এপ্রিল 22nd। এটা খুব
দেরি হয়ে গেল। কিভাবে দেরি হলো, শুধু রায়টার বিপক্ষে আমি কোনো কথা বলতে পারবো না, এটা হাইকোর্টের রায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটা মানবিকতার প্রশ্নে একটা কথা বলতেই পারি, যে ছেলেগুলো এতদিন ধরে চাকরি করলো তাদের মেরিটস আর যারা চান্স পেয়েছে তাদের মেরিটসের মধ্যে হয়তো ডিফারেন্স হবে 19-20, এই ধরনের ডিফারেন্স হবে, কিন্তু যে কোনো চাকরি শুধু শিক্ষা ব্যবস্থায় নয়, সমস্ত চাকরি রিলেটেড উইথ এডুকেশন, সেই সমস্ত চাকরি যে এইভাবে ঘুষের মাধ্যমে নেওয়াটা অনৈতিক, এইটুকু কথা বলতে পারি। এবং হাইকোর্টের পুরো জাজমেন্টটা তো আমরা জানি না এখনো পর্যন্ত, শুধুমাত্র জানতে পেরেছি এতজনের প্যানেলের চাকরি চলে গেছে, কিন্তু কিভাবে পরের গ্রুপটাকে সেখানে নেওয়া হবে বা কিভাবে এদের টার্মিনেট করা হবে সেটা ডিটেলস ব্যাপারটা যতক্ষণ না আমরা জানতে পারছি ততক্ষণ কোনো ক্লিয়ার কথা বলা খুব শক্ত আমার পক্ষে। শামসুল হকদা যেটা বললেন যে এই যে এতটা দেরি 2016 থেকে 2024-এ আদালত রায় দিলেন, অ্যাকচুয়ালি এটা শোনা কথা এবং ছবিতেও দেখি আমরা যে আদালতে প্রচুর মামলা জমে থাকে এবং সেগুলোর শুনানি হয় না এবং শুনানি হতে অনেক দেরি হয় এবং আমাদের দেশে জজের সংখ্যাও অনেক কম। এটা কি তার কারণ এবং এটা কি সলিউশন হওয়া উচিত, কি মনে হয় দাদা? কথাটা ঠিকই, আমাদের মামলার সংখ্যা আর জাজের মধ্যে রেশিওটা খুবই ওয়াইড একটা গ্যাপ আছে তাদের মধ্যে। তা সত্ত্বেও যেখানে মাসের ব্যাপার চলে আসছে, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা চলে আসছে, এডুকেশনের একটা জেনারেশন এডুকেশন শিখবে আর একজন এডুকেশন দেবে, এই দুটোর একটা বিশাল মাসের ব্যাপার চলে আসছে। সেখানে শুধু টিচারদের ভালো টিচারদের অ্যাপয়েন্টমেন্ট প্রশ্নটা শুধু নয়, এই টিচারগুলো যখন অ্যাপয়েন্টমেন্ট পাবে তারা এডুকেশন দেবে, ভালো স্টুডেন্ট তৈরি করবে। একটা মাসের ব্যাপারের জন্য আমি বলতে পারি এটা আরেকটু তাড়াতাড়ি হলে ভালো হতো। তার মানে হ্যাঁ, এটাও সলিউশন করা দরকার, সত্যিই তাই। আমাদের আইনি ব্যবস্থায় যদি সম্ভব হয় তাড়াতাড়ি ত্বরান্বিত করার সমস্ত কিছু, তাহলে না হলে সত্যি টাইমটা অনেকটাই গ্যাপ পড়ে যাচ্ছে। আমি সমস্ত যারা যেখানে আড্ডা জোনেতে দেখলাম, যত মানুষদের সাথে কথা বলছি তারা একই কথা বলছে, দেখবেন এটা যদি সলভ করা যায় আর কি। আর যে জানালাম একটা। আচ্ছা দাদা, যারা সরকারি চাকরি পেতে চাইছে, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশুনো করছে কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করার জন্য, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, আমি প্রথমে দুটো পার্টে ডিভাইড করে নিচ্ছি। পার্ট নাম্বার 1, টিচিং প্রফেশনের সঙ্গে যারা অ্যাটাচ, মানে টিচিং প্রফেশনের মধ্যে শিক্ষকতা যারা করতে চায়। আমরা এটা অনেকেই জানি না, মানে আমাদের ধারণার বাইরে যে এসএসসির মাধ্যমে যারা চাকরি পাচ্ছে সেটা সরকার বা সরকার শিক্ষিত স্কুলগুলোতে চাকরি পাচ্ছে, কিন্তু এছাড়া প্রাইভেট ইনস্টিটিউশন যত আছে তার সংখ্যা এই মুহূর্তে কম নয়। কিন্তু আমাদের ধারণা হয়ে গেছে এই মুহূর্তে প্রাইভেট ইনস্টিটিউশন মানে দিস দ্য বিজনেস অর্গানাইজেশন, কিন্তু যখনই তারা স্কুলটা তৈরি করতে যায় তখন তাদের ফর্ম ফিল আপ করার সময় সেখানে লিখতে হয় ইট ইজ নট অ্যাট অল প্রফিটেবল অর্গানাইজেশন অ্যান্ড ওদের টাকা দিতে হবে অ্যাক্ট পার গভর্নমেন্ট, কিন্তু কোনো প্রাইভেট স্কুলে সেটা ফলো করছে না। এটাও কিন্তু কোর্টে অনেক কেস এইভাবে তৈরি হয়ে পড়ে আছে, সেই কেসগুলোর সলিউশন এখনো পর্যন্ত আমরা খুব তাড়াতাড়ি পাচ্ছি না। এগুলো হলে আমাদের ভালো লাগবে, এটুকু বলতে পারি। হ্যাঁ, আমাদের ভালো লাগবে শুধু নয়, হয়তো সমাজ আরো এগিয়ে যাবে, উন্নত হবে এবং দেশও এগিয়ে যাবে, আরো উন্নত হবে। আচ্ছা দাদা, নেক্সট জেনারেশনকে কি বলবেন? নেক্সট জেনারেশনকে একটা কথা বলবো, পৃথিবীর সৃষ্টির পর থেকেই মোটামুটি যদি হিস্ট্রি পড়া যায় সবসময় কিছু না কিছু গোলমাল হয়ে চলেছেই। তার জন্যে কিন্তু তারা ভালোভাবে পড়াশোনা করবে না বা খাটবে না, এটা হওয়া উচিত নয়। তারা রীতিমতো পড়াশোনা করতে হবে এবং রীতিমতো খাটতে হবে, অটোমেটিক কিছু না কিছু তারা পাবে। হয়তো বলতে পারেন যে এই যে ভালো টিচার এতদিন ধরে চাকরি পেল না, কিন্তু এটা একটু লেট হলেও তারা যে পাবে এটা অস্বীকার করার কিছু নেই, তারা পাবে চাকরিগুলো। অতএব ব্যাপারে যে পড়াশোনার কোনো বিকল্প নেই, এটা পড়াশোনা করতেই হবে এবং খাটতে হবে এবং খাটলে তারা চাকরি পাবেই। বাহ, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা বুঝলেই, পড়াশোনা করতেই হবে, খাটতে হবে এবং খাটলে চাকরি পাবেই, সৎভাবে পাবে, সৎ উপায়ে পাবে। ভালো, ঠিক আছে। দেশে আমি রামলিগ্রস্ত সরকার 25,000 20,000 করে ধরে নিলাম, তোকে ক্ষেত্রে ধরে নিলাম 5,000 তো জেনুইন, সে 5,000 লোকের চাকরি যাবে না। যে রাজ্যে দাঁড়ান বল, এখানে বলবেন যাই সবাই খেতে পারবে। আচ্ছা, এই দাদা একটু যাই। হ্যাঁ, আচ্ছা, আজকে যে মহামান্য আদালত নির্দেশ দিয়েছে 2016 এসএসসি কমিশনে যারা পাশ করেছে তাদের পুরো প্যানেলটাই বাতিল করেছে, সেটা নিয়ে কি বলবে?
মহামান্য হাইকোর্টে তো এটা রায় না, এটা সুপ্রিম কোর্ট থেকে মহামান্য হাইকোর্টকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল, কোটি কোটি টাকা খরচা করেছে এবং সুপ্রিম কোর্ট থেকে 6 মাসের মধ্যে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল যে এইটা তদন্ত করে এবং করে আপিল জেরা করে এর 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছিল এবং সেই ফলাফল আজকে রায় ঘোষণা করেছে। 25,753 জনের চাকরি গেছে। যারা দুর্নীতিগ্রস্ত রাজ্যে থাকে, দুর্নীতিগ্রস্তকে প্রশ্রয় দেয়, তাদের হয়েছে, ঠিকই হয়েছে, এটা তো কোনো নয়। যারা দুর্নীতিগ্রস্তকে প্রশ্রয় দিয়েছে এবার আরও প্রশ্রয় দিক, আরও বুঝতে পারবে। যত প্রশ্রয় দেবে জনগণ, আরও যত এই দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রশ্রয় দেবে জনগণ বুঝবে যে কাকে আমরা ক্ষমতায় এনেছিলাম। বদল নয় বদলা চাই, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। জনগণ বুঝুক, জনগণ এবার বুঝুক ঠেলা, কত ধানে কত চাল, এবার জনগণ বুঝুক। শুধু মুখে মুখে হম্বি জম্বি করলে হবে না যে আমি হাইকোর্টকে মানি না, এই মানি না, সেই মানি না, আমি বিচার ব্যবস্থাকে মানি না। হ্যাঁ, তুমি একটা সংবিধানকে মেনে তুমি মুখ্যমন্ত্রী হয়েছো, তুমি বলবে না যে আমি হাইকোর্টকে মানি না, সুপ্রিম কোর্টকে মানি না, আমি বিচার ব্যবস্থাকে মানি না, তা তো নয়। আচ্ছা দাদা, যারা এই যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বা পেতে চায়, বা আগামী দিনে যারা সরকারি চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পেতে চায়, এখনকার জেনারেশনের উদ্দেশ্যে কি বলবেন? ঘুষ দিয়ে চাকরি হবেই বা কেন? যারা প্যানেলে অন্তর্ভুক্ত ছিল, যারা প্যানেলে লিস্টেড ছিল, তাদের চাকরি না হয় যারা প্যানেল বহির্ভূত তাদের চাকরি হয়েছে। কেন একটা ঘুষ দিয়ে চাকরি হবে? একটা সুস্থ মানুষ, সামাজিক মানুষ, কেন সে ঘুষ দিয়ে পড়াশোনা শিখেছে, সে ঘুষ দিয়ে চাকরি নেবে কেন? এইটাই মুখ্য আমার বলার উদ্দেশ্য। ব্যাস। থ্যাংক ইউ সো মাচ।